শেষ মুহূর্তে সড়ক মহাসড়কে ঘর ফেরা মানুষের চাপ, টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। এখনো থমথমে রুমা উপজেলা, জনশূন্য 7টি পাড়া। এবং সিলেটে এখনো সাহরিতে বাজানো হয় ঐতিহ্যবাহী ডমখা। Sponsored by RR Kabel and Online Properties Limited. এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। তখন সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। থানচিতে কিভাবে ব্যাংক লুট করল কুকি চেন, সিসিটিভির ফুটেজ দেখতে চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। এবার বিস্তারিত। শুরুতেই ঈদ যাত্রার খবর। টাঙ্গাইলে মহাসড়কের 20 কিলোমিটার অংশ জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখী মানুষরা। সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস হতে সেতু টোল প্লাজা পর্যন্ত 20 কিলোমিটার সড়কে এই যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে ভোরে সেতুর উপর 22 নম্বর পিলারের কাছে একটি ডাবল ডেকারের বাস বিকল হয়ে যাওয়ার পর সেটি উদ্ধারে 5 মিনিট টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়কে পরিবহনের চাপ আরও বেড়ে যায়। গতকাল সোমবার সেতুর ওপর বাস বিকল ও সেতুতে টোল আদায় বন্ধ থাকার কারণে তৈরি হয় যানজট। পরে রাত যত গভীর হয়েছে যানজটের আকার তত বেড়েছে। ঈদযাত্রায় মহাসড়কে এখন কি পরিস্থিতি? টাঙ্গাইলের কালীঘাটে থেকে জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ঢাকা থেকে যে যানবাহনগুলো যাচ্ছে সেগুলো দ্রুত পারাপার হলেও যে ফাঁকা যে গাড়িগুলো আসছে যাত্রী নেওয়ার জন্য সেগুলো কিন্তু সঠিক সময় পৌঁছাতে পারছে না। ফলে যারা কাউন্টারে যে নির্দিষ্ট সময়ে যারা টিকিট কেটেছিলেন তাদের যানবাহন পেতে কিন্তু যদি বলি সেটাও বিলম্ব হচ্ছে। আর এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে প্রশস্তকরণের কাজ সেটি প্রায় শেষ পর্যায়ে, কিন্তু সেতুর আগের কয়েক কিলোমিটার এই সংস্কার কাজ চলছে। সেখানে প্রচণ্ড ধুলাবালি এবং গরম রয়েছে। এরই মধ্যে আসলে প্রিয়জনদের সঙ্গে নারী টানে যে বাড়ি ফেরা, সেই বাড়ি ফেরার জন্য এই কষ্ট সহ্য করে মানুষ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। তবে এখন ঢাকা থেকে যারা আসলে রওনা করবেন তারা কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই টোল প্লাজা আসতে আসতে কিন্তু তখন আর যানজট থাকবে না, তেমনটি আশা করা হচ্ছে। নবীনগর, চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে নেই গাড়ির চাপ, নেই তেমন ঈদে ঘরমুখী মানুষের ঢল। তবে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সাভার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। নবীনগর চন্দ্রা মহাসড়কটা অনেকটাই বলা যায় এখন ফাঁকা। গতকালকের তুলনায় আমরা দেখছি, এখন যে চিত্রটা আমরা দেখাই, গতকালকে আমরা এই সময়টা দেখেছি হাজার হাজার মানুষের ঢল এবং গাড়ির চাপ, কিন্তু সেই তুলনায় আজকে সকাল থেকে কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়ক বলা যায় অনেকটাই ফাঁকা। স্বাভাবিক আমরা এই ঈদের ছুটি ছাড়া যে স্বাভাবিক দিন দেখি অনেকটা সেই পরিস্থিতি। তবে এখনো কিছু যাত্রী আমরা দেখছি যে তারা অপেক্ষায় আছেন ঈদে বাড়ি ফেরার জন্য। কাঙ্ক্ষিত গাড়ির অপেক্ষায় আছে অনেকেই নিজেরাই দেন দরবার করে আসলে যে টিকিট ছাড়া বাস দাঁড়াচ্ছে লোকাল, সেগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। তো এখন যদি আমরা পরিস্থিতিটা সব মিলিয়ে বলি যে এখন আসলে একদম নির্বিঘ্নে স্বাভাবিকভাবেই কিন্তু যান চলাচল করতে পারছে। এখন শেষ মুহূর্তে যারা আসলে বাড়ি ফেরার যে প্রস্তুতি রয়েছেন এমন কিছু যাত্রী আমরা কিন্তু আসলে এই সড়ক মহাসড়কে দেখছি। আর পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের অবস্থান বজায় রেখেছেন এবং ঈদকে কেন্দ্র করে প্রত্যেকটি পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং নির্বিঘ্নে যাতে মানুষ বাড়ি ফিরতে পারে সেই চেষ্টাটি তারা করছেন। এই ছিল এখানকার সর্বশেষ। ঈদ যাত্রায় দেশের গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের ভোগান্তি তেমন নেই। তবে এই মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্পট 41টি, যার মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা 15। ঈদ যাত্রায় পয়েন্টগুলো নিরাপদ রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ। আমাদের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যে পথে প্রতিদিন গড়ে ৪৫,০০০ যানবাহন চলাচল করে, আর ঈদের আগে ও পরে যা হয়ে ওঠে প্রায় দ্বিগুণ।
একদিকে ঈদযাত্রার বাড়তি চাপ, তার সাথে বন্দর নগরী চট্টগ্রাম থেকে ভারী মালামাল পরিবহনের ফলে মহাসড়কটির বেশ কয়েকটি এলাকায় দেখা দেয় তীব্র যানজট। ছোট গাড়ির জন্য অনেক সময় বড় গাড়িগুলো যাওয়া আসাতে সমস্যা হয়। স্বাভাবিক যানজট লাগতে পারে, কিন্তু মানুষ সচেতন চললে, গাড়ি ঘোড়া সচেতন চললে এত যানজট লাগে না। যানজটটা এটা পুলিশ ট্রাফিক এরা তো শৃঙ্খলাভাবে থাকে না। মহাসড়কে যানবাহনের চাপ, বেপরোয়া গতি এবং ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সড়ক বিভাজন ডিঙিয়ে মানুষের পারাপারের প্রবণতার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। যদি এখানে আন্ডারপাস সিস্টেম করা হইতো তাহলে হয়তো মানুষের কষ্টটা অনেকটা কমে যেত। কিছু গাড়ি আছে রাস্তার মাঝখানে দাঁড় করা, যাত্রী লয়, যাত্রী নামায়। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 41টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, মারাত্মক ঝুঁকিপূর্ণ 15টি স্পট, যার বেশিরভাগই পড়েছে কুমিল্লা জেলায়। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোয় থাকবে বিশেষ নজর। এবং প্রত্যেকটি থানায় আমরা স্পেশাল একটা টিম করব, কিওয়ার্ড টিম, কুইক রেসপন্স টিম। এই কুইক রেসপন্স টিমের কাজ হচ্ছে কোথায় ট্রাফিক ফ্লোটা বিঘ্ন ঘটছে সেগুলো দেখা, নিরসন করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আর চাঁদাবাজি, ডাকাতি এগুলো যেন না হয় এ ব্যাপারে হাইওয়ে পুলিশ সারা রাতি কাজকর্ম করে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবারে বান্দরবান প্রসঙ্গ। অভিযান ও সন্ত্রাসী হামলার ভয়ে বান্দরবানের রুমা উপজেলার 7টি পাড়া এখন জনশূন্য। বাসলাংপাড়া, আর্থাপাড়া, ব্যাথেলপাড়া, মোলপিপাড়া, হ্যাপি হিল ও পাইন্দু পাড়ার প্রায় 200 পরিবার এলাকা ছেড়ে অন্যখানে আশ্রয় নিয়েছে। এলাকাগুলো এখন থমথমে। আতঙ্ক উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার লোকজন। এদিকে যৌথ অভিযানে আটক 53 জনকে আজ আদালতে তোলার কথা। এদের মধ্যে অনেকেই KNF এর সদস্য ও তাদের সহযোগী। সোমবার রাতে তাদের রুমা উপজেলা থেকে করা নিরাপত্তা ব্যবস্থায় বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়। অন্যদিকে বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসী তৎপরতা দমনে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে। থানচি থানার নিচেই ব্যাংক, আর দিনে দুপুরে সেখানেই 2টি ব্যাংকে ডাকাতি করে লুট করা হয়েছে প্রায় 18 লাখ টাকা। ব্যাংক ডাকাতির ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভয়াবহ এই ব্যাংক ডাকাতির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছেন সহকর্মী সাব্বির আহমেদ। 3 এপ্রিল দুপুর 12:37 থানচি বাজারের পাশে সোনালী ও কৃষি ব্যাংক। অন্য দিনের মতোই চলছিল ব্যাংকের কার্যক্রম। সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাৎই সশস্ত্র অবস্থায় ব্যাংকে প্রবেশ করে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সন্ত্রাসীরা। এ সময় ব্যাংকে থাকা মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। যারা ব্যাংকে লেনদেন করতে এসেছিলেন তাদের কাছ থেকে নগদ টাকা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য যে ক্যাশ ছিল সেই টাকা ছিনিয়ে নেয় কুকিচিনের সশস্ত্র সন্ত্রাসীরা। পুরো সময় ব্যাংকে তাণ্ডব চালায় তারা। তাদের প্রত্যেকের পিঠে ছিল ব্যাগ আর হাতে অত্যাধুনিক অস্ত্র, পরনে কুকিচিন আর্মির পোশাক। এ সময় ম্যানেজারকে জিম্মি করে ব্যাংকের ভল্ট ভাঙারও চেষ্টা করে KNF এর সদস্যরা। ব্যাংকে প্রায় আধা ঘন্টা তাণ্ডব চালায় অস্ত্রধারী এই সন্ত্রাসীরা। এ সময় তারা ব্যাংকে থাকা সিসি ক্যামেরা ভেঙে ফেলে। ব্যাংকের ভেতরে থাকা 2 জন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যকেও অস্ত্রের মুখে জিম্মি করে। ব্যাংক লুটের পর থানচি বাজারে ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে KNF সদস্যরা। ব্যাংক ডাকাতির ঘটনায় থানচি থানায় 2টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি অজ্ঞাত শতাধিক ব্যক্তি। ঘটনার পরদিনই আবারও থানচি থানায় সশস্ত্র হামলা চালায় KNF সন্ত্রাসীরা। এরপর থেকে থানচি এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাব্বির আহমেদ, ATN নিউজ, ঢাকা। দেশের খবর দেখছেন। সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরো জানাচ্ছে। অপরিকল্পিত বাঁধে তলিয়ে যাচ্ছে দেখার হাওরের বোরো ধান। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন।
একসময় সেহরিতে ডমখা বাজিয়ে সিলেটের মানুষকে ঘুম থেকে জাগানো হতো। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেট আগমনের পর থেকে এ রেওয়াজ চালু হয়। সিলেটে আজও বাজে ডমখা, তবে সব এলাকায় নয়। মাজার কেন্দ্রিক হয়ে পড়েছে আজ ঐতিহ্যের সেই ডমখা। আমাদের সিলেট প্রতিনিধি নাজাদ আহমদ পুরকায়স্থর তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সেহরির সময় নগরীর সড়ক ধরে হাঁটছেন একজন, তার পিঠে বাঁধা ডমখা, আরেকজন হাতের কাঠি দিয়ে তাতে জোরে জোরে আঘাত করছেন। বাজে ডমখা। মাহে রমজানের রাত 2টার পর দরগা এলাকায় বেজে ওঠে ডমখা। শব্দে শব্দে আহ্বান জানায় সেহরির সময় হয়েছে, জাগো। সেহরিতে ডমখা বাজানো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের 750 বছরের ঐতিহ্য। পবিত্র রমজান মাসে ডাকডোল পিটে মানুষকে জাগ্রত করা হতো। মাজার সহ আশেপাশে অলি গলি যারা আছে সবাইকে নিয়েই ইফতার বা সেহরি খাওয়া হতো, বিশেষ করে সেহরির টাইমে। সেই প্রচলনটা এখনো আছে। অতীতে বেশ বড় আকারের ঢোল ছিল, এটা আপনার ওই টানা রিক্সার মধ্যে নিয়ে এলাকার মধ্যে প্রত্যেকটা এলাকায় ঢোল বড় বড় লাঠি দিয়ে বাড়িয়ে এটার আওয়াজ করে সবার ঘুম ভাঙানো হতো। আগে সাইরেন বা মাইক ছিল না, সে কারণে সিলেটে ডমখা বাজিয়ে মুমিন মুসলমানদের রোজায় আহ্বান করার রীতি ছিল। আগে পুরো সিলেটে ডমখা বাজলেও এখন বাজে কেবল দরগা এলাকায়। পূর্বপুরুষদের কাছ থেকে ধারাবাহিকভাবে এ ঐতিহ্য বহন করছেন মাজারের খাদেম ও ভক্তরা। কারেন্ট আসে না, কোনো মাইক আসে না, তখন তাকে এই ডঙ্কাটা বাজানি হইতেছে। তখন এইটা প্রায় 500-700 বছর এখনো পর্যন্ত হয়ে গেছে। এই সিলসিলাটা এখনো চলিয়া যাইতেছে। আর যত জীবন এখানে বাঁচিয়া থাকবে সবাই এই সিলসিলায় চলবে। এটা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের এমন ঐতিহ্যের কথা জানেন না অনেকেই। ঐতিহ্যকে গ্রাস করছে প্রযুক্তি। স্বল্প পরিসরে হলেও আজীবন বাজবে ডমখা, বলছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনুগামীরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না রেখে অপরিকল্পিতভাবে বাঁধ দেয়ায় তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের দেখার হাওরের একাংশের বড় ধান। এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে কয়েক একর জমির কাঁচা ধান। জেলার 95টি হাওরের মধ্যে অন্যতম বড় দেখার হাওর। হাওরটিতে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারা বাজার উপজেলার লক্ষাধিক কৃষকের 24,000 হেক্টর জমি রয়েছে। সপ্তাহখানেকের মধ্যে ধান কাটা শুরু হবার কথা থাকলেও বৃষ্টির পানি জমে ডুবে যাচ্ছে হাওরের প্রায় 200 একর ধান। আরও অন্তত 200 একর জমির ধানের ছড়া ছুঁই ছুঁই করছে পানি। সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের 7 গ্রামের কয়েকশো কৃষক কাঁচা ধান কাটতেও পারছেন না। শান্তিগঞ্জের মহসিং নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধই জলাবদ্ধতার জন্য দায়ী বলে অভিযোগ কৃষকদের। সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীরা। গ্রামবাসী বা কৃষক তাদের একটা দাবি যে পানিগুলো যদি নিষ্কাশন করা হয় তাহলে হয়তো ফসলগুলো রক্ষা করা যাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এটা সমাধান করে পানিটা নিষ্কাশন করার জন্য। এবারে ঈদ বাজারের খবর সৌজন্যে নিয়র। কেনাকাটায় শেষ কদিনের ব্যস্ততা দেশের সব প্রান্তে। তৈরি পোশাকের দোকানে যেমন ভিড়, তেমনি ব্যস্ততা দর্জির দোকানগুলোতেও। ব্যতিক্রম নেই কুষ্টিয়াতেও। আর জুতা স্যান্ডেলের চাহিদা মেটাতে দিনরাত কাজ চলছে ভৈরবের জুতা কারখানাগুলোতে। নওগাঁর মহাদেবপুরে ওমানি টুপি তৈরিতে ব্যস্ত কয়েক গ্রামের হাজারো নারী কর্মী। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। শেষ কদিনের কেনাকাটায় উপচে পড়া ভিড় পোশাকের দোকানে, সেই সাথে ক্রেতাদের কমতি নেই দর্জির দোকানেও। পছন্দসই কাপড়ে আর ঠিকঠাক মাপে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি কিংবা মেয়েদের নানা পোশাক তৈরিতে ব্যস্ত কুষ্টিয়ার দর্জি মাস্টার আর কর্মচারীরা। দিনরাত চলছে কাজ, সময় মতো খদ্দেরের অর্ডার বুঝিয়ে দিতে হবে। অনেকেই রেডিমেড পোশাক কেনার পর তা ঠিকঠাক করে নিতেও ছুটছেন দর্জির দোকানে। কাজের চাপ যেমন বেশি, তেমনি আয়ও ভালো। দিনরাত খাটলেও ঈদে বাড়তি আয় করে প্রশান্তি মালিক কারিগর সবার মনেই। ঈদের আগে থেকে অর্ডার হচ্ছে, অর্ডার যথেষ্ট পরিমাণ হয়েছে। 3 পিসের চাহিদা খুব বেশি আছে। বাংলাদেশি 3 পিস আছে, ইন্ডিয়ান 3 পিস আছে,
ঈদে পছন্দসই পোশাকের সঙ্গে চাই নতুন জুতা স্যান্ডেল। সারা দেশে জুতার দোকানগুলোর চাহিদা মেটায় কিশোরগঞ্জের ভৈরবের কারখানাগুলো। সেখানকার 10,000-এর বেশি জুতা কারখানায় আছে লক্ষাধিক কারিগর। ঈদকে ঘিরে বিপুল চাহিদা মেটাতে দিনরাত কাজ করছেন তারা। তবে কাঁচামালের দাম বাড়ায় সেভাবে আর লাভ করতে পারছেন না কারখানা মালিকরা। রাত দিন জায়গায় কাজ করতেছি, 3-4টা পর্যন্ত কাজ করতেছি। আমরা অপেক্ষা করি কোন সময় ঈদের সময় আসবে, ওই সময় আসলে জুতার ইনকামটা একটু বেশি হয়। ঈদে নতুন পোশাক জুতোর সঙ্গে নতুন টুপি কিনতেও দোকানে ক্রেতাদের আনাগোনা। ভিন্ন ডিজাইনের এক টুপি বানাচ্ছেন নওগাঁর মহাদেবপুরের নারীরা। এটি ওমানের জাতীয় টুপি, যা কুপিয়া নামে পরিচিত। উপজেলার বিভিন্ন গ্রামে গেলে চোখে পড়ে সুই সুতোর ফোড়নে নিপুণ হাতে টুপিতে ফুটে উঠছে অপূর্ব সব ডিজাইন। বাড়ির সংসারে সব কাজ শেষ করে যেটুকু সময় পাই এই টুপিতে আমরা বাই করি। টুপির কাজ করে আমরা ছেলে মেয়ের লেখাপড়া করাই। টুপিটা তৈরি করি, এটা হলো ওমান এবং তানজানিয়া, এই দুইটাতেই যাচ্ছে, সর্বোচ্চ যাচ্ছে ওমানে। মহাদেবপুরে এ টুপির কারিগর অন্তত 50,000 নারী। অল্প কাজ করা টুপি যেমন আছে, তেমনি কোনো টুপি বানাতে দিনের পর দিন লাগে। কারিগরদের সে কাজে মেলে 1000 টাকার উপরে মজুরি। দেশে ও দেশের বাইরে এ টুপির চাহিদা বেশ। এ শিল্পের প্রসারে সংশ্লিষ্টরা চান সহজ ব্যাংক ঋণের পাশাপাশি অন্যান্য প্রণোদনা। যে কোনো উদ্যোক্তা তারা যদি আমাদের কাছে ঋণ সহায়তা চায়, আমরা তাদের ঋণ সহায়তা দিয়ে থাকি। এছাড়া যদি কারো ট্রেনিংয়ের ব্যবস্থা করা লাগে, আমরা নিয়মিত ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মাত্র 2 টাকায় মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত মানুষ পাচ্ছেন ইফতার। পুরো রমজান মাসে এ আয়োজন করেছে দ্য হেল্পিং উইং নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র 2 টাকা একটা বাক্সে ফেলতেই হেল্পিং উইংয়ের সদস্যরা হাতে তুলে দেন ইফতারের প্যাকেট। সেই প্যাকেটে থাকে আখনি, ছোলা, পেঁয়াজু, জিলাপি সহ নানা ধরনের ইফতার সামগ্রী। ভিক্ষা বা দান নয়, নিজের উপার্জনের 2 টাকা দিয়ে সম্মানের সঙ্গে ইফতার কেনার সুযোগ করে দিয়েছে সংগঠনটি। আয়োজকরা জানান 2021 সালে দ্য হেল্পিং উইং প্রতিষ্ঠিত হয়। সংগঠনের সবাই ছাত্র। 2022 সাল থেকে প্রতি বছর রমজানে মাত্র 2 টাকার বিনিময়ে ইফতার বিতরণ করে আসছেন তারা। সমাজের বিত্তবানরা আমাদের সাথে নিজ থেকে যেভাবে যোগাযোগ করে আমাদের সাথে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমাদের সেই সহযোগিতার কারণে আমরা প্রায় মাসব্যাপী গত 2 বছর। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।